আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আহমদ ফামিদুল আছি। আমি এবার হাজী রানিস ভর্তি পরীক্ষায় 99তম হয়েছি। আর এই পরীক্ষাতে আমাদের যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, সামনে তোমাদের যাদের গুচ্ছ পরীক্ষা আছে, কোয়েশ্চেন ব্যাংক সলভ করা। সো ওই জন্য সবার কাছে তো কোয়েশ্চেন ব্যাংক থাকে না, ওই জন্য আমি অনলাইনে তোমাদের জন্য ফ্রিতে কোয়েশ্চেন ব্যাংকের সলিউশন করে দিচ্ছি। আমি আর কি সব জানি না, তবে আমি চেষ্টা করবো তোমাদেরকে কোয়েশ্চেন ব্যাংকটা দেওয়ার। সো আই হোপ এটা তোমাদের অনেক হেল্প করবে, তোমরা এটা পরীক্ষার হলে যেয়ে বুঝতে পারবা। সো আমরা কথা না বলে আমরা ডাইরেক্ট শুরু করি। বাংলা কোশ্চেনগুলো তেমন বোঝানোর কিছু নেই। এখানে আমাদের প্রথমে আছে পরিধান কবিতার মূল বক্তব্য কী। অনিষ্টকার উপকারের মাধ্যমে সুন্দর পৃথিবী গড়ে তোলা। ওকে, তারপরে গৃহ প্রবন্ধে বেগম রোকেয়া কোন বিশ্ববিদ্যালয়ে উত্থাপন করেছেন? এটা নারী সত্যি কোনো ঘর বা গৃহ আছে কিনা। নারীর সত্যি কোনো ঘর বা গৃহ আছে কিনা। তারপরে জমি শব্দটি বাংলার কোন ভাষা থেকে আসছে? এটা ফার্সি শব্দ থেকে আসছে। ওকে, এখানে আরও অনেকগুলো ইম্পর্টেন্ট দেওয়া আছে, তোমরা এটা দেখে নিতে পারো। তারপর আছে কোনটি দ্বন্দ্ব সমাজের উদাহরণ? দ্বন্দ্ব সমাজের উদাহরণ ভাই বোন। ভাই বোন দুইটাকেই বোঝাচ্ছে, এটা দ্বন্দ্ব সমাস। তারপরে উচ্চারণ অনুযায়ী ন কোন ধরনের ধ্বনি? ন দন্তমূলীয় ধ্বনি। তারপরে রাজা রামমোহন রায় বাংলা ব্যাকরণের নাম কি ছিল? এটা ছিল গৌড়ীয় ব্যাকরণ। ঠিক আছে। তারপরে কোন প্রেক্ষাপটে রেইনকোট গল্পটি রচিত? এটা 1971 সালের মহান মুক্তিযুদ্ধ নিয়ে রেইনকোটটা লেখা। তারপরে দুর্জন লোক পরিত্যাজ্য বাক্যটি কোন ধরনের? এটা সরল বাক্য। ওকে, এই সরল, জটিল আর যৌগিক এই তিন ধরনের যে বাক্য আছে, এটা তোমরা খুব ভালো করে পড়ো, কারণ এখান থেকে প্রত্যেক বছর আমি দেখি যে 1-2টা করে কোশ্চেন হয়। তারপরে রিক্তের বেদন কোন ধরনের সাহিত্যকর্ম? এটা একটা গল্প। তারপরে মনীষা অর্থ কি? এটা প্রজ্ঞা। এই কোশ্চেনটা কিন্তু অনেক রিপিটেড, এই মনীষার কোশ্চেনটা। ঠিক আছে। তারপরে কোনটি নত্যবিধানের প্রযোজ্য নয়? এই ক নাম্বার কল্যাণ। ঠিক আছে। তারপরে পেট্রোল শব্দ বাংলা পরিভাষায় কি? পেট্রোল অর্থ টহল। ওকে, এখানে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে, তোমরা এটা দেখে নিও। তারপর এক কথায় প্রকাশ, এটা বিশ্বজনের হিতকার। ঠিক আছে, এটা বিশ্বজনীন। এরকম আরও কিছু বাক্য সংক্ষেপণ এখানে দেওয়া আছে, চাইলে দেখতে পারো। তারপর ফররুখ আহমেদের মুহূর্তের কবিতা কোন ধরনের রচনা? গ সনেট। ওকে, কে লাল সালু উপন্যাস ফরাসি ভাষায় অনুধাবন করেছে? এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা আমি 2-3বার 2 জায়গায় 3 জায়গায় দেখছি। ঠিক আছে, এটা আনমেরি ওয়াইদুল্লাহ। ঠিক আছে, এখানে লাল সালু নিয়ে আরও কিছু কোশ্চেন আছে। তারপরে আমরা ইংলিশে প্যাসেজে যাই। প্যাসেজটা তোমরা আমি তোমাদেরকে পরে প্যাসেজের ছবি আলাদা করে দিব। ঠিক আছে, আমাকে কমেন্ট করেও, কারণ প্যাসেজটা এখন পড়াইতে গেলে অনেক টাইম লাগবে 3টা কোয়েশ্চেনের জন্য। এইখানে আমরা কারেক্ট সেন্টেন্স দেখি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে দেওয়া আছে আই হ্যাভ নোন হিম ফর ইয়ার্স। আই হ্যাভ নোন হিম ফর ইয়ার্স। ওকে, আই অ্যাম নোয়িং এগুলো তো হয় না, আই ওয়াজ নোয়িং এটাও হয় না, আই নোন হিম এটাও হয় না, আই হ্যাভ নোয়িং। যেটা ভালো লাগবে ইংলিশে ওইটাই কিন্তু মেইন উত্তরটা হয়, বেশিরভাগ সময় দেখতে পারবা। এখন আমাদের এখানে আছে আওয়ার এনভায়রনমেন্ট শুড বি কিপিং, শুড বি কেপ্ট, শুড হ্যাভ কিপড, শুড কিপ। এখানে শুড বি কেপ্ট। ঠিক আছে, এটা হবে উত্তর। তারপরে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এটা বর্ডিজিয়াস। ঠিক আছে, এগুলা এই কারেক্ট স্পেলিংটা অনেক কঠিন দেয় আর কি সবসময়। তারপরে হি সেড দ্যাট, এখানে হি হ্যাড বিন দেয়ার বিফোর। ঠিক আছে, বেশিরভাগ সময় দেখবা হ্যাড দিয়ে উত্তরগুলো এখানে আসে। তোমরা এই কোয়েশ্চেনগুলো একটু দেখে যাবা। সুইট ইজ নাকি আর, হ্যাজ, হ্যাভ। সুইট আর দ্য ইউসেস অফ অ্যাডভার্সিটি। ঠিক আছে, আর হবে এখানে। দ্য সিনোনিম অফ ফ্র্যাজাইল। ফ্র্যাজাইল মানে তো আমরা জানি যেটা একটুতে ভেঙে যায়। ঠিক আছে, এটা ওই জন্য ফ্র্যাজাইল, দুর্বল। এখানে উইক দিছে, এটার সিনোনিম। তারপর দ্য বিজনেস ওয়াজ আ ফেলিয়ার। নেভারথেলেস দ্য টিম লার্নড ভ্যালুয়েবল লেসন্স ফ্রম ইট। আচ্ছা, এখানে নেভারথেলেস হবে, এটা কানেক্টার্স থেকে আসছে।
দ্য অ্যান্টোনিম অফ রেটিসেন্ট, ঠিক আছে, রেটিসেন্টের বিপরীত শব্দ এটা হচ্ছে রিজার্ভড, ঠিক আছে। হি ইজ ডিভয়েড অফ, ডিভয়েডের পর অফ হয়, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এর ডিভয়েড দেখলেও তোমরা অফ দিয়ে দেবে, ঠিক আছে। এখানে আরও কয়েকটা আছে। হু ক্যান সলভ দ্য প্রবলেম, দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ বাই হুম ক্যান দ্য প্রবলেম বি সলভড, ঠিক আছে। তারপরে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা হচ্ছে সিমিলি, ঠিক আছে। এই সিমিলি, অ্যালিটারেশন, এক্সাজারেশন আর মেটাফোর, এই চারটা হচ্ছে কাকে বলে তোমরা চাইলে লিখতে পারো। এইখান থেকে প্রত্যেকবার কোশ্চেন না আসলেও মাঝে মাঝে কিন্তু আসে। দ্য ট্রেন পাস্ট অন দ্য টানেল, দ্য ট্রেন পাস্ট অন দ্য টানেল, এইখানে দেওয়া আছে গ্রুপ ভার্ব অনুযায়ী অন বসে, ঠিক আছে। থ্রু দ্য টানেল তো হওয়ার কথা, বাট আচ্ছা এখানে হচ্ছে এটা আমি একটু শিওর হয়ে তোমাদেরকে এই নাম্বারটা দেখাবো, ঠিক আছে। শিওর হয়ে কমেন্টে আমি দিব যে এখানে অন হবে নাকি থ্রু হবে, কারণ বইয়ে দেওয়া আছে অন, বাট বই যে সবসময় ঠিক হয় তাও না। আচ্ছা, কোন ব্যয়কে সিদ্ধান্ত গ্রহণে বিবেচনা করা হয় না, এটা হচ্ছে নিমজ্জিত ব্যয়। এই কোয়েশ্চেনটা প্রায় আমার দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে। এই কোয়েশ্চেনটা সেম এইভাবেই আসে যতবার আসে। অনুবর্জিত আয় কি নির্দেশ করে, এটা হচ্ছে দায় বৃদ্ধি। যে আয়টা আমরা টাকা নিয়ে নিছি বাট এখনও সেবা দেয়নি, এটাকে হচ্ছে অনুপার্জিত আয় বলে, এটা একটা দায়। কোনটি মিশ্র ব্যয়, এটা হচ্ছে বিদ্যুতিক খরচ। মিশ্র ব্যয় বলতে যেটা এক পর্যায় পর্যন্ত স্থির থাকে বাট তারপর উৎপাদন বাড়াইলে যেটা হচ্ছে পরিবর্তন করতে হয়, এটা হচ্ছে বিদ্যুৎ ব্যয়। এটাকে আধা পরিবর্তনশীল ব্যয়ও বলে, ঠিক আছে। অগ্রিম বেতন প্রদান করা হলো 2000 টাকা, লেনদেনটি দ্বারা হিসাব সমীকরণের উপর কী প্রভাব পড়ে। অগ্রিম বেতন প্রদান করেছে, ঠিক আছে, তার মানে সম্পদ বৃদ্ধি আর সম্পদ হ্রাস, কারণ টাকা চলে গেছে। আর অগ্রিম খরচ করা মানে সম্পদ, ঠিক আছে। কোনটি পণ্য ক্রয় বিক্রয়ের প্রমাণ্য দলিল, এটা হচ্ছে চালান। এটা ডাইরেক্ট থিওরি কোয়েশ্চেন। আচ্ছা, কোন দড়িটি নগদান বইতে লেখা হয় না, এটা হচ্ছে কারবারি বাট্টা। কারবারি বাট্টা কোথাও আসে না, ওইটা ডাইরেক্ট পণ্য বিক্রয়ের সময় যেই বাট্টাটা দেওয়া হয় ওইটা হচ্ছে কারবারি বাট্টা। যদি বিক্রয় পরিমাণ 16,800 টাকা হয় তাহলে ক্রয় মূল্যের উপর মুনাফার যদি 12% হয় তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা, ঠিক আছে। এটা হচ্ছে 15,000 টাকা, ঠিক আছে। তার কোনটি মুনাফা জাতীয় ব্যয়, ঠিক আছে, যন্ত্রপাতির বীমা খরচ, এটা হচ্ছে একটা মুনাফা জাতীয়। XYZ কোম্পানি 1,00,000 টাকা ঋণ পরিশোধের জন্য শেয়ার ইস্যু করলো, এতে হিসাব সমীকরণে কী প্রভাব পড়লো। এখানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি হয়েছে আর হচ্ছে দায় হ্রাস হয়েছে। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের সময় ব্যাংকের বইয়ে জের হতে কোনটি বিয়োগ করা হয়। বকেয়া চেক, বকেয়া চেক হচ্ছে ব্যাংকের বইয়ের জের হতে বিয়োগ করা হয়। ওকে, এখানে আরও কয়েকটা ইনফরমেশান আছে। আচ্ছা, তোমাদের যে ইনফরমেশনটা ইম্পর্টেন্ট মনে হয় বাট দেখা যাবে না ওইটা আমাকে হচ্ছে কমেন্টে বলবো, আমি ওগুলো হচ্ছে তোমাদেরকে ইনবক্সে আর কি দিয়ে দেবো ক্লিয়ার করে, ঠিক আছে। আইপিও মানে কি, আইপিও মানে হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং, এটা হচ্ছে অফারিং, ঠিক আছে, অন্য কিছু হবে না। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্যবহৃত কাঁচামাল হচ্ছে 60,000 টাকা, ডাইরেক্ট প্রত্যক্ষ মজুরি হচ্ছে 1,20,000, পরোক্ষ মজুরি 40,000 আর প্রত্যক্ষ মজুরি 30,000 টাকা। মুখ্য ব্যয় কত, এখানে মুখ্য ব্যয়টা হচ্ছে, এখানে উত্তরেই আর কি এরা ভুল করছে, বাট মুখ্য ব্যয় হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, তারপর প্রত্যক্ষ মজুরি, অন্যান্য প্রত্যক্ষ খরচ, ঠিক আছে, এগুলা হচ্ছে যোগ করে এই 60,000, 40,000, 1,20,000 আর অন্যান্য প্রত্যক্ষ খরচ, এগুলো হচ্ছে যোগ করলে তোমরা হচ্ছে পাবা। মোট প্রাপ্তি 50,000 টাকা, যার মধ্যে বিগত বছরের 5,000 টাকা, পরবর্তী বছরের 7,500 এবং চলতি বছরের 9,000 টাকা অনাদায়ী বলে আয় বিবরণীর চাঁদা বাবদ কত টাকা দেখানো হবে। এখানে উত্তর হচ্ছে 46,000 টাকা। তোমরা এখানে অঙ্কটা দেখে নিতে পারো। একক প্রতি কন্ট্রিবিউশন 40 টাকা, একক প্রতি পরিবর্তনশীল 15 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য কত, এটা হচ্ছে 55 টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য ইকুয়াল কন্ট্রিবিউশন মার্জিন প্লাস পরিবর্তনশীল ব্যয়, এটা হচ্ছে
ঠিক আছে। আর এখানে একটা আছে যে 20, 25, না না, এখানে আমাদের আছে না যে 20, 25, 33, 50, তারপরে হচ্ছে এইখানে আমাদের 20, 25, 33, তারপর হচ্ছে 50, এই সংখ্যাগুলো আছে না, এখানে সবসময় মনে রাখবা যে ব্যয় বেশি বিক্রয় কম, এই সূত্রটা মনে রাখবা। মুনাফার হার এর উপর ক্রয় মূল্যের উপর হবে। মুনাফা মানে বিক্রয় যদি 25% হয়, তাহলে ক্রয় মূল্য মানে হচ্ছে ব্যয়, এটা সবসময় বেশি হবে। এটা 25 হলে এটা 33 হবে। নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়? প্রত্যক্ষ কাঁচামাল, ঠিক আছে, প্রত্যক্ষ কাঁচামাল হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। একটি হিসাবের যে 90 টাকা রেওয়ামিলের ভুল পাশে দুইবার দেখাইছে, মানে একবার ভুলে তো হচ্ছে লিখছেই, আবার ভুলে লিখছে 90, 90, 180, আর ওই পাশে যে 90 হচ্ছে কম লেখা পড়লো, এই জন্য এই পাশে আরও 90 বেড়ে যাবে, তার মানে হচ্ছে 270 টাকা। প্রারম্ভিক মজুদ 6,500, ক্রয়াত বিক্রয়াত এবং লাভের হার 20% হলে সমাপনী মজুদ পণ্য কত? এখানে সমাপনী মজুদ পণ্য দেখাচ্ছে 20,000 টাকা। এখানে প্রথমে প্রারম্ভিক মজুদ পণ্য নিতে হবে, তারপর ক্রয়টার সাথে হচ্ছে যোগ করতে হবে। তারপর এখানে বিক্রয় আমাদের আছে 50,000, এখানে 60,000 টাকা আমাদের এদিকে বেরোইছে। 50,000-এর উপর 20% লাভ মানে কত? 10,000 টাকা। তা 10,000 টাকা আমাদেরকে লাভ বের করে দিতে হবে কোনোভাবে। তা 50,000 টাকা বিক্রয় হলে এখানে যদি আমাদের 60,000 টাকা হচ্ছে ব্যয় হয়, ব্যয়টাকে কমাইতে আমাদের 20,000 টাকা কমাইতে হবে, তাহলে ব্যয় 40,000 হবে। তা 20,000 টাকা আমরা ব্যয় কমাইলে তখন 40,000 টাকা ব্যয় হবে, বিক্রয় 50,000, 10,000 টাকা আমাদের লাভ হবে, যেটা লাভের হার 20%, তাইলে সব মিলে যাবে। একটি ফার্মের নিট মুনাফা 6,000 টাকা এবং করের 40% হলে এটা 10,000 টাকা, এটা বুঝে যাচ্ছে। 10,000 থেকে 4,000 বাদ দিছে, 40%, তাইলে 6,000 পাইছে। অনগদ লেনদেন কোনটা? শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পদ ক্রয়, এটা হচ্ছে অনগদ লেনদেন, ঠিক আছে। আন্তর্জাতিক হিসাবের নীতিমালা প্রণয়ন করে হচ্ছে আইএএসবি। লিপিবদ্ধকরণের প্রথম ধাপ হলো লেনদেন বিশ্লেষণ, ঠিক আছে। কোম্পানির সম্পদ এত টাকা কমেছে, দায় কমেছে 90,000 টাকা, অর্থাৎ মালিকানা সত্ত্ব 40,000 টাকা বেড়েছে। দেখি তো ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কারণ সম্পদ এই রেওমিলের বাম পাশে মনে করো সম্পদ আছে, আর না, হিসাব সমীকরণের বাম পাশে সম্পদ, ডান পাশে হচ্ছে দায় মালিকানা সত্ত্ব, দুইটা আমাদেরকে সমান দিতে হবে। এক পাশে 50,000 টাকা হচ্ছে কমছে, আরেক পাশে তাই আমাদের 50,000ই কমাইতে হবে। তা 90,000 যেহেতু কমছে, এটার সাথে আমাদের 40,000 যোগ করে দিলে হচ্ছে আমাদের ওই ঘুরে ফিরে 50 পাচ্ছি। আর কোনটি উৎপাদন ব্যয় মাইনাস হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য? ব্যয় নিয়ন্ত্রণ, ব্যয় নিয়ন্ত্রণ, ব্যয় নিয়ন্ত্রণ, ব্যয় নির্বাহ দেখে এটাকে খাপড়া যায় না। তারপর যন্ত্রপাতির ক্রয় নগদ প্রবাহ বিবরণী নিম্নের কোন অংশে প্রদর্শিত হবে? এটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম, ঠিক আছে। কয়ে গেল, শেষের দিকেই আমরা আছি, আর একটু। নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? লাভ পুঁজি বৃদ্ধি করে, হ্যাঁ লাভ পুঁজি বৃদ্ধি করে। কোন হিসাব সমীকরণটি সঠিক নয়? এ প্লাস ওই, এই যে এ ইকুয়াল ওই, এটা কিন্তু সঠিক, কারণ দায় যদি তোমার না থাকে তাহলে তো দায় 0, তার মানে এ ইকুয়াল ওই আমরা লিখতে পারি। আবার এটা তো রাইট, আর এল ওই এল যোগ থাকে, একটাকে এই পাশে আনলে মাইনাস, কিন্তু কখনোই এটা প্লাস হবে না, এ প্লাস ওই ইকুয়াল এল, ঠিক আছে। এটি কোম্পানি বিনামূল্যে হচ্ছে যদি শেয়ার বিক্রি করে, এটা হচ্ছে বোনাস শেয়ার। এনএফএস চেক দ্বারা কি বোঝায়? মানে হচ্ছে টাকা তোমার নাই, নট সাফিসিয়েন্ট ফাউন্ড, টাকা না থাকলে এইটা দেখায়। প্রতি মাসের 1 তারিখে 2,000 টাকা করে নগদ উত্তোলন করে উত্তোলনের 5% সুদ ধার্য করা হলো, বাৎসরিক কত? এই যে মাসের 1 তারিখে বললে হচ্ছে 6.5 মাসের আমরা হিসাব করব, আর 5%, 2,000-কে 5% করো, 2,000 5% করলে 100 টাকা, 100 টাকাকে হচ্ছে 6.5 দ্বিগুণ করলে 650 টাকা।
তারপরে এফএএসবি মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। ওকে। ক খ অংশীদার তারা 4:3 অনুপাতে হচ্ছে মুনাফা বর্ণন করে। গকে 2/5 অংশীদারে বর্ণন করলে তাদের হচ্ছে অংশীদারের কত হচ্ছে মুনাফা নতুন অনুপাত হবে। এটার জন্য তোমাদেরকে আমি হচ্ছে খুব সিম্পল একটা নিয়ম দিই। এই 4 আর 3, ঠিক আছে, এই 5 থেকে প্রথমে হচ্ছে 2 বিয়োগ করবা। প্রথমে 3 নাম্বার যে আসতেছে 5 থেকে 2 বিয়োগ করলে কত হয় 3। তাইলে 3 দিয়ে হচ্ছে 4কে গুণ করবা। 3 এ 4 12, 3 তিরিকা 9। এই 12 আর 9 এই দুইটা তোমরা পেয়ে গেলা। আর তৃতীয় অংশীদারকে হচ্ছে যদি তোমরা বের করতে চাও তাহলে তোমাদের এই 4 আর 3 এই দুইটা হচ্ছে যোগ করবা। যোগ করে এইখানে যে সংখ্যাটা আছে না, এই উপরে 5কে দেখি না, 5-এর উপরে এই যে 2 আছে, এখানে 1 থাকলে 1 দিয়ে গুণ, 2 থাকলে 2 দিয়ে গুণ, 3 থাকলে 3 দিয়ে গুণ, 7 এখানে 2 আছে, 2 দিয়ে গুণ, তার মানে 7 দুগুণে 14, তার মানে উত্তর গ। নিচের কোন হিসাবটি তথ্যের গুণগত বৈশিষ্ট্য নয়? ঐতিহাসিক মূল্য। ঠিক আছে, এই চারটা হচ্ছে জিনিস ভালো করে দেখি। প্রাসঙ্গিকতা, বিশ্বাসযোগ্যতা, বোধগম্যতা, তুলনাযোগ্যতা। ঠিক আছে, ক্রয় মূল্যের উপর লাভের হার 25% হলে বিক্রয় মূল্যের উপর 20,000 টাকা হলে লাভের পরিমাণ কত? এই যে ক্রয় মূল্যের উপর 25% হলে বিক্রয় মূল্যের উপর কম হবে, কারণ ব্যয় বেশি বিক্রয় কম। ঠিক আছে, তাহলে এখানে 25 হলে এখানে 20%, এখানে 25 হলে এখানে 20%, 20% মানে 20,000 20% হচ্ছে 4,000 টাকা। আর্থিক বিবরণী নির্দিষ্ট তারিখে আর্থিক অবস্থা দেখায় হচ্ছে স্থিতিপত্র মানে উদ্বৃত্তপত্র, যেটাকে আমরা আর্থিক অবস্থার বিবরণী বলি। ঠিক আছে, দায়ের দিক থেকে কোন ব্যবসা সবচেয়ে কম? এটা পাবলিক লিমিটেড কোম্পানি, এখানে দায় সবচেয়ে কম। আর সবচেয়ে বেশি হচ্ছে এক মালিকানা ব্যবসা। বোনাস শেয়ার ইস্যু করা হয় কাদের মধ্যে? শেয়ার হোল্ডারদের মধ্যে অবশ্যই। ট্রেডমার্ক নিবন্ধনের মেয়াদ সীমা হচ্ছে 7 বছর। ওকে, এটা মুখস্থ। উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণ করে হচ্ছে বিএসটিআই। বিএসটিআই এর ফুল ফর্মটা দেখিও, তারপরে টিসিবি এটা দেখিও। বিএসটিআই মানে হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস টেস্টিং ইনস্টিটিউশন। তারপরে কোন প্রতিষ্ঠান মূলধন বাজার নিয়ন্ত্রণ করে? এটা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ঠিক আছে, BSIC বলে যেটাকে। তারপর আনুষ্ঠানিক প্রথম ব্যবস্থাপনার রীতি পদ্ধতির তাত্ত্বিক বিশ্লেষণ প্রদান করে কে? এটা হচ্ছে হেনরি ফেওয়েল। তারপর আরটিজিএস এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। তার নিচে কোনটি কর্মী সংস্থান প্রক্রিয়া অন্তর্ভুক্ত নয়? প্রশিক্ষণ, এটা কর্মী সংস্থানের অন্তর্ভুক্ত নয়। বাংলাদেশে কত সালের সমবায় সমিতি চালু আছে? 2004 সালের বিধিমালা চালু আছে। জেডিসন, এটা হচ্ছে নৌবিমার সাথে জড়িত। ঠিক আছে, জেডিসন মানে কি? যখন তোমার জাহাজে হচ্ছে অনেক ভারী হয়ে যায় তখন কিছু মালপত্র সমুদ্রে হচ্ছে ফেলে দেওয়া হয়, এটাকে বলে। এই STOW এখানে দেখি অপরচুনিটিস। পার্থক্য মূল্য মজুরি প্রবর্তন করেন হচ্ছে FW টেইলর। কোন সংস্থা মুদ্রানীতি প্রণয়ন? ব্যাংক। ঠিক আছে, শ্রম বিভাগ ও বিশেষ আইনের উপর বিশেষ গুরুত্ব প্রদান করেন হচ্ছে এই অ্যাডাম স্মিথ। তারপর নিচের কোনটি কার্যকর সংগঠনের বৈশিষ্ট্য নয়? এটা হচ্ছে ভূমিকা ও কর্তৃত্বের অস্পষ্টতা। এখানে তোমরা হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো আরও দেখতে পারো। তারপরে যে নেতা কর্মীদের স্বাধীনভাবে কোনো বাধা আরোপ করে না, এটা হচ্ছে লাগামহীন নেতৃত্ব। এই 4 ধরনের যে নেতৃত্ব আছে না, গণতান্ত্রিক, স্বৈরাচারী, অংশগ্রহণমূলক, এই 4টা দেখে নিও। এই 4টা থেকে অনেক কোয়েশ্চেন হয়। ওকে, তারপর আমরা শেষ এখন আর কয়েকটা কোয়েশ্চেনই আছে, একটু মনোযোগ সহকারে দেখে নিই। অস্থায়ী প্রকৃতির সংগঠন কাঠামো কোনটি? অস্থায়ী কমিটি। ঠিক আছে, কমিটি হচ্ছে একদম অস্থায়ী, এইটা একটা উদ্দেশ্যে গঠন করা হয়, উদ্দেশ্য শেষ, কমিটিও শেষ। একটি কোম্পানি কমপক্ষে কি পরিমাণ শেয়ার মালিকানা সরকারের থাকলে সেটিকে রাষ্ট্রীয়? 51%। ঠিক আছে, 51% থাকলে এটা রাষ্ট্রীয় হয়ে যায়। কোন ধরনের পরিকল্পনা দৈনন্দিন কার্যক্রমের সাথে জড়িত?
কৌশলগত ও পরিকল্পনা। এটা হচ্ছে দৈনন্দিন কার্যক্রমের সাথে সম্পর্কিত, ঠিক আছে, এটা মনে রাখো। MICR এটা হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রেকগনিশন, ঠিক আছে। তোমরা OMR এটার পূর্ণরূপ এটাও জেনে রাখো, এটাও আসে কোশ্চেনে, এটার কমেন্টে লিখিও, তাহলে তোমাদের মনে থাকবে। মানব সম্পদ কোন পরিবেশে? এটা হচ্ছে অর্থনৈতিক। মানুষ কিন্তু সামাজিক, কিন্তু মানব সম্পদ হচ্ছে অর্থনৈতিক, এটা মনে রাখো। অফ দ্য জব প্রশিক্ষণ নয় কোনটি? এটা হচ্ছে ইন্টার্নশিপ, ঠিক আছে। এখানে অন দ্য জব আর অফ দ্য জব হচ্ছে প্রশিক্ষণ আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা থেকে একটা কোয়েশ্চেন প্রায় আসে। সব ম্যানেজমেন্ট এটা হচ্ছে FW টেইলারের লেখা, ঠিক আছে। FW টেইলার কিন্তু হচ্ছে বিজ্ঞানিক ব্যবস্থাপনার জন্য। BIMSTEC এর সদস্য নয় কোনটা? সাউথ কোরিয়া। এই কোয়েশ্চেন জানি না কেন আসছে। যৌথ মূলধনী ব্যবসায় জন্ম সনদ বলা হচ্ছে নিবন্ধনপত্র, ঠিক আছে। কোন দক্ষতাটি সকল ভাবে প্রযোজ্য? মানব সম্পর্ক, ঠিক আছে। এটা হচ্ছে সব ব্যবস্থাপক, উচ্চ নিম্ন মধ্য যেটা আছে ওইটা বুঝেছে। কপিরাইট কোন ধরনের সম্পত্তি? এটা হচ্ছে অস্পৃশ্য, ঠিক আছে, ছোঁয়া যায় না। পদমর্যাদা হতে হচ্ছে আনুষ্ঠানিকভাবে, এটা আনুষ্ঠানিক নেতৃত্ব। সমবায়ের সাফল্যের ভিত্তি কি? একতাই বল, বুঝো না, এটা হচ্ছে সমবায়ের মূলনীতি। সাফল্যের ভিত্তি এখানে মূলনীতি দেওয়া আছে 5টা, দেখিও। নিচের কোনটি মূলধন শিল্প? ঠিক আছে, এটা হচ্ছে খনি। মূলধন ঘন শিল্প, এটা হচ্ছে খনি। তারপর সমবায় সমিতির সর্বোচ্চ সদস্য সংখ্যার কোনো সীমাবদ্ধতা নেই, ঠিক আছে, হচ্ছে 20 জন লাগে। আর সমবায় সমিতির হচ্ছে এই 15% হচ্ছে রেখে দিতে হয়, আর 3% হচ্ছে উন্নয়ন তহবিলে রেখে দিতে হয়, এটা তোমরা একটু দেখিও। সিটি কর্পোরেশনের এলাকা এক মালিকানা ব্যবসা পরিচালনার জন্য কোন ধরনের সনদ সংগ্রহ করতে হয়? এটা হচ্ছে ব্যবসায় লাইসেন্স বা ট্রেড লাইসেন্স যেটাকে বলে, ওকে। আর লাস্ট 3-4টা কোশ্চেন। নিরপেক্ষ আচরণ ব্যবস্থাপনার কোন নীতির সমর্থন? সাম্য, সবার প্রতি সমান ব্যবহার। পণ্য সম্পর্কে কালগত বাধা, এটা গোলামজাতকরণ। পরিবহন হচ্ছে পরিবহন হচ্ছে স্থানগত বাধা। বাজারজাতকরণ হচ্ছে এই তথ্যগত, আর উৎপাদন হচ্ছে রূপগত। ব্যবসায়ের ভূষণ কাকে বলা হয়? সুনামকে বলা হয়, ঠিক আছে। সো 10-12 বছর হচ্ছে সলভ করে তোমাদেরকে আমি দিব। তোমাদের যদি ভালো লাগে থাকে আমাকে কমেন্টে জানিও।